আমার লাইভটা অ্যাপ্রুভ হয়েছে কিনা বুঝতে পারছি না। হ্যাঁ, একজনকে দেখতে পাচ্ছি। লাইভটা কি অ্যাপ্রুভ হয়েছে? একটু জানান দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি একটু অপেক্ষা করছি। আমার কথা এবং আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা একটু আমাকে যদি কেউ জানান খুব ভালো হয়। তাহলে একটু যদি লিখে জানান আমার আমাকে দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, আচ্ছা, কিন্তু কমেন্ট একটু আমি পাচ্ছি না। একবার আমাকে যদি একটু লিখে জানান যে আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, তাহলে ভালো হয়। আচ্ছা, হ্যাঁ, দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকেই এসেছেন। আমি একটু কি অপেক্ষা করি। হ্যাঁ, একটু কেউ। হ্যাঁ, শুভ সন্ধ্যা। এই তো একজন কমেন্ট লিখেছেন, আমি এটারই অপেক্ষা করছিলাম। আচ্ছা, খুব ভালো। বনশ্রী দাস, বনশ্রীদি, অনেক ধন্যবাদ এইটুকু বলার জন্য। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মৌদিদি আছে। নমস্কার, শুভ সন্ধ্যা, সকলকে স্বাগত জানাই। আজকে খেয়ালি মন এই পরিবারে আমি এসেছি কিছু কবিতা শোনাবো বলে, দেবাশিস দা মৌদিদির আমন্ত্রণে। জানি না কতটুকু পারবো। হ্যাঁ, এইবার দেখতে পেলাম তোমার লেখা দিদি। আহ, ঠিক আছে, এবার আমি কবিতায় সরাসরি চলে যাচ্ছি। হ্যাঁ, না, আগে দেখতে পাচ্ছিলাম না, এখনই দেখতে পেলাম। ঠিক আছে, আহ, আমি তাহলে আচ্ছা শুরু করছি। আসলে আমরা তো কবিতার মধ্যেই থাকি, তাই কবিতা দিয়েই শুরু করি, সেটাই বোধহয় ভালো হবে। কবিতা তো জারুলের ঘন ছায়া, কবিতা আমার নিকানো উঠোন ঘর, কবিতা আমার চোখে অঞ্জন মায়া, কবিতা আমার গোপন স্বয়ম্বর, কবিতা আমার প্রবাসী মায়ের ছবি, কবিতা আমার অনন্ত নীরবতা, কবিতা আমার আশাবরী ভৈরবী, কবিতা আমার সারা জীবনের ব্যথা, কবিতা আমার প্রিয়তম সংসার, কবিতা আমার দৈতার এলো চুল, কবিতা আমার শব্দিত উপহার, কবিতা আমার চিরকাঙ্ক্ষিত ফুল, কবিতা আমার বর্ষায় ভরা নদী, কবিতা আমার ভোরের শিউলি জুঁই, কবিতা আমার বুকে থাক নিরবধি, কবিতা আমার স্তন্যদায়িনী তুই। এবারে চলে যাচ্ছি, প্রথম যেটি শোনালাম সেটি হচ্ছে কবি মৃণালকান্তি দাশের লেখা কবিতা আমার। এরপরে আবার একটি কবিতাকে নিয়েই কবিতা, কবিতা এমন, আল মাহমুদকে নিয়ে লেখা, আল মাহমুদের লেখা। হ্যাঁ, মালবী বসু। আচ্ছা, হ্যাঁ, নিশ্চয়ই পরে দেখা হবে, চিনতে পারবো। ঠিক আছে, সঙ্গে থাকুন, আমি একটু বলি। আমি সকলের কমেন্টই পড়ব। কবিতা তো কৈশোরের স্মৃতি, সে তো ভেসে ওঠা ম্লান আমার মায়ের মুখ, নিমডালে বসে থাকা হলুদ পাখিটি, পাতার আগুন ঘিরে রাত জাগা ভাই বোন, আব্বার ফিরে আসা, সাইকেলের ঘণ্টার ধ্বনি, রাবেয়া রাবেয়া, আমার মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের ভেজানো কপাট। কবিতা তো ফিরে যাওয়া, পার হয়ে হাঁটু জল নদী, কুয়াশায় ঢাকা পথ, ভোরের আজান কিংবা নাড়ার দহন, পিঠার পেটের ভাগে ভুলে ওঠা তিলের সৌরভ, মাছের আষ্টে গন্ধ, উঠানে ছড়ানো জাল, আর বাঁশঝাড়ে ঘাসে ঢাকা দাদার কবর। কবিতা তো 46-এ বেড়ে ওঠা অসুখী কিশোর, স্কুল পালানো সভা, স্বাধীনতা মিছিল নিশান, চতুর্দিকে হতবাক দাঙ্গার আগুনে
নিঃস্ব হয়ে ফিরে আসা অগ্রজের কাতর বর্ণনা। কবিতা চরের পাখি, কুড়ানো হাঁসের ডিম, গন্ধ ভরা খাস, ম্লান মুখ বউটির দড়ি ছেঁড়া হারানো বাছুর, গোপন চিঠির প্যাডে নীল খামে সাজানো অক্ষর। কবিতা তো মক্তবের মেয়ে, চুল খোলা আয়েশা আক্তার। আবারও একটি কবিতাকে নিয়ে কবিতা, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর নিজের কাছে স্বীকারোক্তি। আসলে এক একজন কবি কবিতাকে এক এক রকম করে ভালোবেসেছেন, এবং কবিতাই তো আমাদের সেই জায়গায় নিয়ে যেতে পারে, সেই বোধের জায়গায় দুরন্ত সময়ের মধ্যে থেকেও মুক্তি দিতে পারে কবিতা। এই কবিতার হাত একবার ধরলে আমাদের কিন্তু সেই মানসিক অবস্থাটা থাকে না, যে ক্রান্তিকালে আমাদের অসুস্থতা আমাদের যেন ঘিরে ধরেছিল, একটা খুব বিচ্ছিরি সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। আমরা যারা কবিতা প্রেমী মানুষ তাদের কিন্তু এতটা খারাপ লাগেনি, কারণ কবিতা আমাদের হাত ধরেছিল। আরেকটি কবিতা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা, নিজের কাছে স্বীকারোক্তি। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে উঠেছি কবিতা। আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। আমি রাজ্য জয় করে এসেও তোমার কাছে নত হয়েছি কবিতা। আমি হাজার দরজা ভালোবেসেও তোমার বন্ধ দুয়ারে মাথা কুটেছি। কখনো এই কখনো ওর দখলে গিয়েও ফিরি তোমারই টানে কবিতা। আমাকে নাকি ভীষণ জানে সকলে, তোমার থেকে বেশি কে জানে কবিতা। আমি ভিড়ের মধ্যে ঘুরে বেড়াই, গোপন রাখি সকল শোক কবিতা। আমি শ্মশানে ফুল ঘটাবো তাই, তোমার বুকে চেয়েছি ঢেউ রটাতে। আমি সকল সুখ মিথ্যে মানি, তোমার সুখ পূর্ণ হোক কবিতা। আমি নিজের চোখ উপড়ে আনি, তোমাকে দিই তোমার চোখ ফোটাতে। তুমি তৃপ্ত হও, পূর্ণ হও, জালো ভুলোক জালো দুলোক কবিতা। এরপরে আরেকটি কবিতা শোনাবো, সেই কবিতাটিও কবিতাকে নিয়েই লেখা, কবি কৃষ্ণা বসুর অলৌকিক প্রতিশোধ। ব্যস্ত সমাজের থেকে কবিতার নির্বাসন হয়ে গেছে কবে। সফল ও সুখী মানুষেরা আজকাল কবিতার ধারও ধারে না। তারা সকলেই সব কিছু বোঝে, বোঝে জীবন বীমার গল্প, বোঝে হাসি খুশি সুটসুরি মাখা টিভি সিরিয়াল, বোঝে ঝোপ বুঝে কোপ মারা, বোঝে হর্ষদ মেহতা, বোঝে কতখানি ধান থেকে জন্ম নেয় ঠিক কতখানি চাল। শুধু কবিতা বোঝে না, বোঝে না যে তার জন্য লজ্জা নেই কোনো। সুপ্রাচীন সুতীব্র আরতিতে ভরা মায়াবী শিল্পের দিক থেকে সম্পূর্ণ ফিরিয়ে পিঠ বেশ আছে সুসভ্য প্রজাতি। শুধু মাঝে মাঝে খুবই নির্জনে কোনো এক পবিত্র মুহূর্তে প্রাণের ভিতর থেকে বেজে ওঠে বাঁশি, অলৌকিক সেই বাঁশি। রন্ধনে ব্যসনে ব্যস্ত সুখী গৃহকোণ কেঁপে ওঠে, বিস্মৃতা রাধার সমস্ত হৃদয় জুড়ে কোটালের বান ডাকে উথাল পাথাল। খুব মাঝে মাঝে এরকম হয়, হয় নাকি? ভুলে যাওয়া অতি পূর্ব প্রপিতামহের মতো রক্তের ভিতরে ঢুকে পড়ে। কবিতার অসম্ভব বীজগুলি প্রতিশোধ নেয়। সব কিছু, সমস্ত সুখ শান্তি সচ্ছলতা অর্থহীন মনে হয়। বাঁশি ডাকে, বাঁশি বাজে, সেই বাঁশি বাজে, জীবন আচ্ছন্ন করা বাঁশি বাজে যমুনা পুলিনে। বাঁশির কথা যখন উঠলই, আরেকটি কবিতা শোনাচ্ছি। সেই কবিতাটি সম্পূর্ণ বাঁশিকে নিয়ে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা। বাঁশরি বাজাতে চাহি, বাঁশরি বাজিল কই, বিহরিছে সমীরণ কুহুরিছে পিকবন, মথুরাই উপবন কুসুমে সাজিল ওই।
বাঁশরি বাজাতে চাহি, বাঁশরি বাজিল কই। বিকচ বকুল ফুল দেখে যে হতেছে ভুল, কোথাকার অলিকুল গুঞ্জরে কোথায়। এলহি কি বৃন্দাবন, কোথা সে চন্দ্রানন, ওই কি নুপুরধ্বনি বনপথে শোনা যায়। একা আছি বনে বসি, পীত ধরা পরে খসি, সোঙরে সে মুখ শশী, পরাণ সাজিল সই। বাঁশরি বাজাতে চাহি, বাঁশরি বাজিল কই। একবার রাধে রাধে ডাকো বাঁশি মনসাধে, আজি মধুর চাঁদে মধুর যামিনী বাই। কোথা সে বিরহ বালা, মলিন মালতী মালা, হৃদয়ে বিরহ জ্বালা এনিশি পোহায় ভাই। কবি যে হলো আকুল, একিরে বিধির ভুল, মথুরায় কেন ফুল ফুটেছে আজিল সই। বাঁশরি বাজাতে চাহি, বাঁশরি বাজিল কই। শোনালাম পরপর 4টি কবিতা, 5টি কবিতা। প্রথমগুলো কবিতাকে নিয়ে কবিতা। এক একজন কবির কাছে কবিতা এক এক রকমভাবে ধরা দিয়েছে। হ্যাঁ, অনেকেই আছেন আমার সঙ্গে, ভালো লাগছে। আসলে খেয়ালি মন পরিবারটা এমনই যে সকলে খুব বেঁধে বেঁধে থাকা। সে আমরা যেমন কবিতার সঙ্গে বেঁধে বেঁধে থাকি, তেমনি আমাদের এই খেয়ালি মন পরিবারটায় সকলে খুব বেঁধে বেঁধে থাকে। আমি জানি আমি হয়তো সব সময় আসতে পারি না, কিন্তু আমি কিন্তু সমস্ত কাজ দেখি। এখানে এত গুণী শিল্পীরা রয়েছেন, প্রত্যেক দিন তারা যে শিল্পকর্মগুলি উপস্থাপন করছেন প্রত্যেকটি মনোগ্রাহী। এবং এই গ্রুপের যারা অ্যাডমিন প্যানেল রয়েছেন তারা যেভাবে কাজ করছেন সকলকে নিয়ে খুব প্রশংসার দাবি রাখে। আজকের দিনে যে বেঁধে বেঁধে থাকাটা খুব দরকার। যখন আমাদের ডান পাশে ধস বা এগিয়ে খাত, তখন আমাদের এইভাবে হাত ধরে চলা কিন্তু খুব প্রয়োজনীয়। ভীষণ ভালো লাগছে। আসলে এমন জায়গায় গিয়ে শোনাতে ভালো লাগে যেখানে মানুষ কবিতাকে আপন করে নেয়। হ্যাঁ, তুমি মৌদিদি তুমি বলছো, ঠিক বলেছিস, খুব ভালো লাগছে। আসলে তোমার যে ব্যবহার পেয়েছি বেঁধে রাখা, তার জন্য সেই তুমি বেঁধে রাখার মূল কর্ণধার। তোমার এই কাজ অনেক সাফল্যমণ্ডিত হোক, এইভাবে তোমাদের পত্রিকা প্রকাশ হবে, তার জন্য আমার শুভেচ্ছা রইল। খুব ভালো লাগা। আমি একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম খেয়ালি মনের, আমার ভীষণ ভালো লেগেছিল এবং তখন খুব আপনার করে নিয়েছিলে তোমরা। নতুন একজন মানুষকে এত আপনার করে নেওয়া এই বোধহয় প্রথম দেখেছিলাম। এগিয়ে চলুক খেয়ালি মন, খুব ভালো লাগছে আজকে। আমি একটু জলপানের বিরতি নিই, তারপর আবার কবিতা শোনাবো। হ্যাঁ, এবার শোনাবো। এবার একটু রবীন্দ্রনাথের কথায় আসি। আসলে কবিতার স্তুতি গান করলাম, হ্যাঁ নিশ্চয়ই পাশে তো থাকতেই হবে দিদি। রবীন্দ্রনাথের কথা না বললে তো অধরা থেকে যাবে। কবিতার মূল যেখান থেকে শুরু হলো। হ্যাঁ, পৃথ্বীনাথ দাদা বলছেন খেয়ালি মন আপন খেয়ালে গঠনমূলক কাজ করে চলো। হ্যাঁ নিশ্চয়ই, এইরকমই তো চাই। গঠনমূলক কাজ সত্যি অত্যন্ত আনন্দের কাজগুলি, মানে মৌদিদি যেভাবে পরিচালনা করছেন সত্যি খুব ভালো লাগছে। রবীন্দ্রনাথের একটি কবিতা শোনাবো এবার। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা লীলা সঙ্গিনী। দুয়ার বাহিরে যেমনি চাহিরে, মনে হলো যেন চিনি কবে নিরুপমা, ওগো প্রিয়তমা ছিলে লীলা সঙ্গিনী। কাজে ফেলে মোরে চলে গেলে কোন দূরে, মনে পড়ে গেল আজই বুঝি বন্ধুরে। ডাকিলে আবার কবেকার চেনা সুরে, বাজাইলে কিঙ্কিনি বিস্মরণের গধূলি ক্ষণের আলোতে তোমারে চিনি। এলো চুলে বহে এনেছ কি মোহে সেদিনের পরিমল, বকুল গন্ধে আনে বসন্ত কবেকার সম্বল। চৈত্র হাওয়ায় উতলা কুঞ্জ মাঝে চারু চরণের ছায়া মঞ্জির বাজে, সেদিনের তুমি এলে এদিনের সাজে ওগো চিরচঞ্চল।
অঞ্চল হতে ঝরে বায়ু স্রোতে সেদিনের পরিমল। মনে আছে সে কি? সব কাজ সখী ভুলাইছ বারে বারে, বন্ধ দুয়ার খুলেছ আমার কঙ্কন ঝংকারে। ইশারা তোমার বাতাসে বাতাসে ভেসে ঘুরে ঘুরে যেত মোর বাতায়নে এসে, কখনো আমের নব মুকুলের বেশে, কভু নব মেঘ ভারে। চকিতে চকিতে চলো চাহনিতে ভুলাইছ বারে বারে। নদী কূলে কূলে কল্লোল তুলে গিয়েছিলে ডেকে ডেকে, বনপথে আসি করিতে উদাসী কেতকীর রেণু মেখে। বর্ষা শেষের গগন কোনায় কোনায় সন্ধ্যা মেঘের পুঞ্জ শোনায় শোনায়, নির্জন ক্ষণে কখনো অন্য মোনায় ছুঁয়ে গেছ থেকে থেকে। কখনো হাসিতে কখনো বাঁশিতে গিয়েছিলে ডেকে ডেকে। কি লক্ষ্য নিয়ে এসেছো এবেলা কাজের কক্ষ কোণে? সাথী খুঁজিতে কি ফিরিছ একেলা তবু খেলা প্রাঙ্গণে? নিয়ে যাবে মোরে নীলাম্বরের তলে, ঘর ছাড়া যত দিশাহারাদের দলে। অযাত্রা পথে যাত্রী যাহারা চলে নিষ্ফল আয়োজনে। কাজ ভুলাবারে ফেরো বারে বারে কাজের কক্ষ কোণে। আবার সাজাতে হবে আভরণে মানুষ প্রতিমাগুলি, কল্পনা পটে নেশার বরণে বুলাবো রসের তুলি। বিবাগী মনের ভাবনা ফাগুন প্রাতে উড়ে চলে যাবে উৎসুক বেদনাতে। কলগুঞ্জিত মৌমাছিদের সাথে পাখায় পুষ্পধূলি। আবার নিভৃতে হবে কিরচিতে মানুষ প্রতিমাগুলি। দেখো নাকি হায় বেলা চলে যায় সারা হয়ে এলো দিন, বাজে পুরবীর ছন্দে রবির শেষ রাগিনীর বিন। এতদিন হেথা ছিনু আমি পুরবাসী, হারিয়ে ছেড়েছি সেদিনের সেই বাসি। আজ সন্ধ্যায় প্রাণ ওঠে নিঃশ্বাসী, গান হারা উদাসী। কেন অবেলায় ডেকেছ খেলায় সারা হয়ে এলো দিন? এবার কি তবে শেষ খেলা হবে নিশীথ অন্ধকারে? মনে মনে বুঝি হবে খোঁজাখুঁজি অমাবস্যার পারে। মালতী লতায় যাহারে দেখেছি প্রাতে, তারাই তারাই তারই লুকাচুরি রাতে। সুর বেজেছিল যাহার পরশপাতে, নীরবে লোভিব তারে। দিনের দুরাশা স্বপনের ভাষা রুচিবে অন্ধকারে। যদি রাত হয় না করিব ভয়, চিনি যে তোমারে চিনি। চোখে নাই দেখি তবু চলিবে কি হে গোপন রঙ্গিনী? নিমেষে আঁচল ছুঁয়ে যায় যদি চলে, তবু সব কথা যাবে সে আমায় বলে। তিমিরে তোমার পরশ লহরী দোলে হে রস তরঙ্গিনী। হে আমার প্রিয় আবার ভুলিও, চিনি যে তোমারই চিনি। হ্যাঁ, সত্যি এই কবিতার রেশ রয়ে যায়। কতটা কবিতার প্রতি অনুগত প্রাণ হলে একজন মানুষ তার কাব্যলক্ষ্মীকে এইভাবে বন্দনা করতে পারেন। আমি বন্দনাই বলবো, আসলে তার যে অনুভব, এটা পুরবী কাব্যগ্রন্থের কবিতা লীলা সঙ্গিনী। হ্যাঁ, দিদি বলছে কেউ চা দেয় না ধুত। সত্যি এইরকম একটা জলসাই তো বলতে পারো, তাই না? ঘরে থেকে থেকে বোর হওয়া, তার থেকে এটা জলসাই। সেখানে একটু চায়ের প্রয়োজন তো আছেই। গায়ে কাটা দিয়ে উঠলো। হ্যাঁ সত্যি, এই কবিতা মানে অন্তরের থেকে যদি না বলা যায়। এই নাও তোমাকে চা দিয়েছে, বনশ্রীদি চা দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে। এবার কিন্তু এর পরের যে নিবেদনে যাব সেইটি হচ্ছে আমাদের পরম আকাঙ্ক্ষিত প্রেম। আসছি। আসলে রবীন্দ্রনাথের প্রতিটি কবিতাই তো
বোধের ব্যাপার, অত্যন্ত বোধের ব্যাপার। এর পরের কবিতায় যেটি যাব সেটি হচ্ছে প্রেম। প্রেম এক আশ্চর্য ব্যাপার। প্রেম বলতে, প্রেম শব্দটার ব্যাপ্তি কিন্তু অনেক। আমরা কিন্তু একটা ক্ষুদ্র সীমারেখার মধ্যে তাকে আটকে রাখতে পারি না। চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হয়েছে, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে কাম নাম রে, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম রে। তাহলে এই প্রেমের সংজ্ঞা বলতে গিয়ে যদি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ এই কথা বলে থাকেন, এই প্রেম তাহলে কেমন? প্রেমের তো, হ্যাঁ, দুগ্ধ পান কর চা খাস না বলছে, হ্যাঁ ঠিকই, তাতে শরীর বোধহয় ভালো থাকবে, পুষ্ট হবে। কিন্তু এই প্রেমের কথাতেও শরীর পুষ্ট হবে দাদা। হ্যাঁ, প্রেম এমনই একটা ব্যাপার যে মানে মনে মনে ভাবলেই তার শরীরে কিন্তু প্রতিটি রক্তবিন্দুর মধ্যে একটা অনুরণন খেলা করে। আর প্রেমের ব্যাপ্তির কথা বলছিলাম, যে কথা বলছিলাম, প্রেম শুধুমাত্র নরনারীর প্রেম নয়, সামগ্রিক প্রেমের কথাই আমি বলছি। আমাদের যে অপত্য স্নেহ, সেটিও তো প্রেম। আসলে প্রেম কথাটির ব্যাপ্তি তো অনেক। তো যাই হোক, আমি প্রেম নিয়ে কিছু কবিতা বলবো। একটা কথা একটু বলি, মানে যদি আপনারা যারা দেখছেন একটু লাইভটাকে শেয়ার করে দেন। আমি আবার এইভাবে লাইভ করতে একটু একটু অজ্ঞ, মানে এইসব করতে টরতে পারি না, তারপরে দুম করে একটা বন্ধ হয়ে যাবে, এটা ভালো দেখাবে না। একটু যদি লাইভটাকে শেয়ার করে দেন, আর যারা আমার বন্ধু তালিকায় আছেন তারা যদি কেউ একটু লাইভটা আমাকে ট্যাগ করে শেয়ার করে দেন তাহলে খুব ভালো হয়, তাহলে আমার এখান থেকেও অনেকে দেখতে পারবে। কিন্তু একটু থাকুন সঙ্গে, না হলে কি করে বলি, না হলে তো তাড়াতাড়ি শেষ করতে হবে। আপনারা না শুনলে তো সেই কবিতা বলা বৃথা হয়ে যাবে। যাই হোক, শোনাচ্ছি, প্রেমের কবিতা শোনাবো, তারপর আমার লেখা একটি কবিতা শোনাবো। কবি জয় গোস্বামীর লেখা কবিতা হাঁস। তুমি জানতে না বুঝি, আসলে স্নিগ্ধতা হলো একটি বর্ষাকাল। কেউ বলেনি তোমাকে সে এমনই এক বর্ষাকাল যে নিজের ইচ্ছে মতো সারা বছর ঘুরে বেড়াতে পারে, ঘুরে বেড়ায় আকাশে। আজ এখানে বৃষ্টি হলো খানি, তো কাল ওখানে বাদলা, সেই সঙ্গে থেকে থেকেই ঝোড়ো হাওয়া আর ঘূর্ণি বাতাস তো আছেই। আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই, যে বৃষ্টি শুরু হলো অমনি বাচ্চারা সব হাত ছাড়িয়ে ছোট লাগালো মাঠে ঘাটে। আর মাটির দেওয়াল আর টিউকলের সামনে দাঁড়িয়ে গায়ের বউরা খাল থেকে বেল থেকে তাদের পোষা হাঁসগুলোকে ডাকতে লাগলো, চই 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 চই। আজ থেকে প্রায় 1 শতাব্দী আগের বাংলায় তোমার এক বাল্য সখী তোমাকে চই চই বলে ডাকতো আর খ্যাপাতো। তোমার মনে পড়ছে কি? আজ এই জন্মে তুমি শীতের দেশের হাঁস, কোন সরোবর থেকে কোথায় কোন সরোবরে সাঁতার কাটতে যাও, সমুদ্রের পর সমুদ্র পেরিয়ে উড়ে চলো কত দূর দূর দেশে। কিন্তু এবার এই জন্মে একজন তোমাকে তোমার সেই 100 বছর আগেকার ডাক নাম ধরে ডাকছে, একেবারে নিঃশব্দে ডাকছে, চই 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 চই। আর তুমি কোথায় কিচ্ছুই শুনতে পাচ্ছ না, তাই না? এটি আমার খুব প্রিয় কবিতা, হাঁস কবিতাটি। আরেকটি কবিতা শোনাই। প্রেমের পরাকাষ্ঠা হিসেবে আমরা তো সাধারণত ধরি মমতাজ আর শাহজাহানকে। তাজমহল খুব প্রসিদ্ধ, আপনারা সকলেই জানেন। পূর্ণেন্দু পত্রীর লেখা একটি কবিতা, তাজমহল 1975। হ্যাঁ, খালি খাই খাই করলে চলবে না, খালি খাই খাই করলে, হ্যাঁ একটু একটা ফোন এসে গেছিল, ওই জন্য চলে যেতে হয়েছিল।
আহ, পূর্ণেন্দু পত্রীর লেখা কবিতা। হ্যাঁ, পূর্ণেন্দু পত্রীর লেখা কবিতা তাজমহল, 1975। বহুদিন একভাবে শুয়ে আছো ভারত সম্রাট, বহুদিন মণিমুক্ত বেহপিল তাজা ঘোড়া, তরুণ গোলাপ এবং স্থাপত্য নিয়ে ভাঙা করা সব ভুলে আছো। সর্বান্তঃকরণ প্রেম যা তোমার সর্বোচ্চ মুকুট, তাও ভুলে গেছো নাকি? পাথরের ঢাকনা খুলে কখনো কি পাশে এসে মমতাজ বসে কোনোদিন? সুগন্ধি স্নানের সব পুরাতন স্মৃতি কথা বলাবলি হয় কি দুজনে? জানি প্রতি জ্যোৎস্না রাতে তোমার উঠোনে বড় ঘোর কলরব, ক্যামেরার কালো ভিড়, আলু থালু ফুর্তি ফার্তা, পিকনিক, ট্রানজিস্টারে গান। তবু তো যমুনা সেই দুঃখের বন্ধুর মতো পাশাপাশি ঠিকই রয়ে গেছে। হারানো উদ্যানে গার্হ মেলামেশা মনে পড়ে গেলে দুজনে কি কোনোদিন বেরিয়েছ নিমগ্ন ভ্রমণে? জ্যোৎস্না জলে ভেসে ভেসে আকাশ ও ধরণীর চুম্বনের মতো কোনো স্থানে? বহুদিন একভাবে শুয়ে আছো ভারত সম্রাট। দেওয়ানি খাসের ধুলো ভারতের যতটুকু সাম্প্রতিক ইতিহাস জানে, তুমি তার সামান্য জানো না। আছো ভ্রান্তিতে ও ভয়ে, শব্দহীন গার্হ ঘুমিয়ে। আওরঙ্গজেবের ঘোড়া মারা গেছে এবং সে নিজে। কেউ বলেনি তোমাকে? সবচেয়ে দুর্ধর্ষতম বীরত্বের ঘাড়ে একদিন মৃত্যুর থাপ্পড় পড়ে। সবচেয়ে রক্তপায়ী তলোয়ার ভাঙে মরচে লেগে। এই সত্য কথাটুকু কোনো মেঘ, কোনো বৃষ্টি, কোনো নীল নক্ষত্রের আলো তোমাকে বলেনি বুঝি? তাই আছো ভ্রান্তিতে ও ভয়ে, শব্দহীন গার্হ ঘুমিয়ে। প্রিয়তমা পাশে শুয়ে ভুলে গেছো সেও নিদ্রাহীন, তার চোখে ঘুম নেই। সে এখনো মর্মান্তিক জানে তুমি বন্দী পুত্রের শিকলে। বহুদিন একভাবে শুয়ে আছো ভারত সম্রাট। আওরঙ্গজেবের ঘোড়া মারা গেছে, মারা যেতে হয়। এখন নিঃশ্বাস নিতে পারো তুমি নির্বিঘ্ন প্রহ। পরস্পর কথা বলো, স্পর্শ করো, ডাকো প্রিয়তমা। সর্বান্তঃকরণ প্রেম সমস্ত ধ্বংসের পর পৃথিবীতে ঠিকই রয়ে যায়। ঠিক মতো গাঁথা হলে ভালোবাসা স্থির শিল্পকলা। দেখে নিয়ে একটু আপনারা কি বলছেন। হ্যাঁ, সুস্বাগতম কাকে বলছেন? ও, কেউ একজন বলছেন যে কি এতক্ষণে আসার সুযোগ পেলাম। ও, আরেকজন আছেন, আচ্ছা, ব্রত দিদি। ব্রত দিদি এতক্ষণ অনুষ্ঠান করে আমার অনুষ্ঠান শুনতে এসেছেন। ব্রত দিদিকে মানে কি বলবো, জড়িয়ে নিলাম, অনেক আদর। সকলের জন্য রইল আমার ভালোবাসা, খেয়ালি মন পরিবারের সকলের জন্য আমার আদর এবং ভালোবাসা। এইটুকু পাথেয় করেই তো আমাদের এগিয়ে যাওয়া, তাই না? আর কি হবে বলুন তো, এত মারামারি কাটাকাটি কোনো কিছুই তো থাকবে না। কিন্তু এই যে আপনারা বেঁধে বেঁধে আছেন কবিতার সঙ্গে, এটাই তো পরম পাওয়া। কি ভালো থাকতে জানতে হয় মানুষকে। আসলে ভালো ভালো থাকার যে রসদগুলো আমাদের প্রতিনিয়ত প্রতিনিয়ত প্রত্যেকের জীবন থেকে আহরণ করতে হয়। হ্যাঁ, অনেকেই বলছেন, আমি হয়তো সেইভাবে কমেন্ট দেখতে পাচ্ছি না, কমেন্টগুলো চলে যাচ্ছে। আসলে কবিতা বলতে গিয়ে আমি হয়তো সেগুলো ফলো করতে পারছি না। হ্যাঁ, তোমাকেও অনেক আদর, সত্যি প্রত্যেকের জন্য আমার মানে বিনম্র শ্রদ্ধা। প্রত্যেকে এত ভালো কাজ করেন। আর ব্রত দিদির মানে প্রেমে পড়ে গেছি আমি। এই প্রেম নিয়ে বলছিলাম না, ব্রত দিদির প্রেমে আমি পড়ে গেছি। ব্রত দিদি এত সুন্দর করে বলেন, খুব মিষ্টি একটা ঠান্ডা প্রলেপ লাগিয়ে, আমার খুব ভালো লাগে। এগিয়ে চলুক খেয়ালি মন। আচ্ছা, আমি চলে যাই এবার, অন্য কবিতায় চলে যাব। তো এবার একটি কবিতা, এটি কবিতা নয়, এটা আমি একটু শোনাই, দেখুন আপনারা কেমন লাগে আমাকে কিন্তু এটা বলবেন।
কিন্তু আমি স্মৃতি থেকে বলছি না, আমি একটু দেখেই পাঠ করছি। এটি কবিতা নয়, একটি কনভারসেশন, কথাবার্তা। দুটি ক্যারেক্টার, অর্ণা আর অনুপম। হ্যাঁ, সারা বাংলা আবৃত্তি পরিষদে অনুষ্ঠান করে এলেন। হ্যাঁ, আমি সারা বাংলা আবৃত্তি পরিষদের সভাপতি, আমি জানি, আমাকে বলতে হবে না। অর্ণা এবং অনুপম দুটি ক্যারেক্টার। আজ তোমার একটু সময় হবে অনুপম? অনুপম বলছে, কেন, কি করতে চাও? জানলা দিয়ে তাকাওনি কোনোদিন, তাই বলছিলাম। ও, দারুণ জ্যোৎস্না, তাই তো? চলো না নদীর পাড়ে গিয়ে একটু বসি। মাথা খারাপ এত রাতে? জানো অনুপম, পৃথিবীতে দুই রকমের মানুষ আছে। যেমন এক ধরনের মানুষ আছে যারা জ্যোৎস্নার আলোয় বর্গক্ষেত্রে পরিমাপ করে, চোখে মস্ত চশমা এঁটে, আর অন্যদল জ্যোৎস্নার প্লাবনে জীবনানন্দ সেই হাত ধরা কি অত সহজ? সেই হাত ধরতে পারলে মানুষ আপন সত্তার সঙ্গে মিথ্যাচার করতে পারে না। হ্যাঁ, পৃথ্বীনাথ দা বলছেন, আমি আবার আসি, আমার ফোন এসে যাচ্ছে। তাই এই যে ব্রত দিদি অনুষ্ঠানটা করে এলেন না, তারপর আমি তো উপস্থিত থাকতে পারিনি। এবার সকলেই আমাকে ফোন করে জানাচ্ছে অনুষ্ঠানের কি হয়েছে না হয়েছে, তার জন্য এত বারবার ফোন করছে। কিন্তু আমি এর জন্য ক্ষমা প্রার্থী। আমি এই জন্য লাইভটা মাঝে মাঝেই কেটে যাচ্ছে, এবং বলতে গেলে মনঃসংযোগ নষ্ট হয়ে যায়। আমি আবার নতুন করে এটা আসছি কথাবার্তা দিতে। আজ তোমার একটু সময় হবে অনুপম? কেন, কি করতে চাও? জানলা দিয়ে তাকাওনি কোনোদিন, তাই বলছিলাম। ও, দারুণ জ্যোৎস্না, তাই তো? চলো না নদীর পাড়ে গিয়ে একটু বসি। মাথা খারাপ এত রাতে? জানো অনুপম, পৃথিবীতে দুই রকমের মানুষ আছে। যেমন এক ধরনের মানুষ আছে যারা জ্যোৎস্নার আলোয় বর্গক্ষেত্রের পরিমাপ করে, চোখে মস্ত চশমা এঁটে, আর অন্য দল কি জ্যোৎস্নার প্লাবনে জীবনানন্দের হাত ধরে? সেই হাত ধরা কি অত সহজ? সেই হাত ধরতে পারলে মানুষ আপন সত্তার সঙ্গে মিথ্যাচার করতে পারে না। ধনীর অনুরণনে এক অপার্থিব শান্তি খুঁজে পায়। আনন্দের যে অমৃতটুকু পরমহংস হয়ে ঠোঁটের আকুল আরতিতে পরম যত্নে আলাদা করে নেয়। তা তোমার সেই পরমহংস কি দ্বিতীয় শ্রেণীর প্রেমী? পরিহাস করছো, তীরটা বিঁধিয়ে দিচ্ছ ধবধবে সাদা বনহংসের বুকে। এত নির্মল সাদা দেখেছো কখনো? তোমার চোখ আজ অস্বচ্ছ বরফের ধোঁয়ায় ঢেকে গেছে। ওয়াইপার দুটো কাজ ফেলে হাঁ করে দেখছে, শুধু রাক্ষসে খিদের গনগনে আগুন। সেই খিদেটা যে তোমারও আছে, আমারও আছে। আমার হয়তো খেজোড়ার নেই সংযম, আর তোমার পায়সান্নের জন্য আকুলতা। প্রয়োজনের রকম ফের শাশ্বত, কিন্তু নায়ের তকমা দেওয়া তোমার আমার সাধ্যাতীত। দ্বিতীয় শ্রেণী কি চায় জানো? কি চায় বলো? কিছুই তো চায় না সে। চায় নদীর কাছে, পাহাড়ের কাছে, অনন্ত আকাশের কাছে, শ্যাওলার সবুজের কাছে ফিসফিসিয়ে জানতে চায়, ভালোবাসা আছে, ভালোবাসা আছে, ভালোবাসা আছে। অনুপম বলছে, কিন্তু অর্ণা, ভালোবাসা কি একান্তে হয় না? আমার কাছে ঘরের কোণে যে ভালোবাসা, তাও যেমন সত্য, আবার বিশ্ব প্রকৃতির উদারতার মাঝেও তার নির্মলতা চিরসত্য। তবে তাকে দেখার জন্য শুধুই কবির হাত ধরতে হবে, এ কথা আমি মানতে পারিনি। জানি তুমি মানবে না। আসলে কি জানো, আমাদের সকলেরই একটা খোলস আছে। আমরা সেই খোলসটিকেই পরম আশ্রয় বলে ভাবি। তাই সামুক গতিতে পৃথিবীর বুকে হেঁটে চলি। তার ভালো মন্দ ওই খোলসের আবরণেই মোড়া। নিতান্ত ক্ষুদ্র প্রাণী বলে সৃষ্টিকর্তা তার যে চোখ দিয়েছেন, সেই চোখ দিয়ে যতটা সম্ভব সে দেখে। আর সেই দেখা যে অর্ধেক থেকে যায় অনুপম, হবেও বা। কিন্তু এই কেজো পৃথিবীটার কি দোষ বলো? এই যে সোনালি রোদ্দুর, ঝমঝমে বৃষ্টি, দক্ষিণা পবন, সবই তো সময় মতো আসে অর্ণা। একজন যদি অন্যজনের জায়গায় এসে বসে, তাহলেই তো মানুষগুলোর মুখ ভার।
তা অবশ্য একরকম ঠিক বলেছ, কিন্তু যখন প্রবল হাওয়ার আসবার কথা ছিল সেখানে যদি ইলশে ঘুরে বৃষ্টি আসে, তাতে আমি কোনো অভিযোগ জানাবো না। তবে স্বাভাবিকতা আর অকৃত্রিমতার মধ্যে একটা নির্মল সৌন্দর্য ফুটে ওঠে। সেই সৌন্দর্য উপভোগ করার জন্য শুধু নয়ন যুগল নয়, সুস্থ মননের অবদান ভারী প্রয়োজন। এইবার তুমি ঠিক বললে মশাই, কেজো পৃথিবীটাও যেমন জরুরি, তেমনি থাকতে হবে তোমার সুন্দর দুটি চোখ, যে চোখ শুধু দেখার আনন্দে মশগুল হয়ে থাকে না, হৃৎপিণ্ডটা নিংড়ে বার করে আনে ভালোবাসা, যে ভালোবাসার জোরে স্বর্ণলতা আঁকড়ে ধরে তরুকে, আর জন্ম নেয় একটি একটি করে কবিতা। সে কবিতা তত্ত্ব কথা নয়, সে তো কেবল কবির বাণী নয়, সে তো চরম সত্য। তোমার কাছে আমি হার মানি হে রানী, শাশ্বত ভালোবাসা ঘরের কোণেই হোক আর কোপাইয়ের পারেই হোক, সৃষ্টির আদি লগ্ন থেকে চৈ 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 বলে ডেকে যাবে। এরপর দেখা গেল দুটি নরনারী জ্যোৎস্নার আলোকে কোপাইয়ের পারে দুজন দুজনের হয়ে অপলক দৃষ্টিতে নদীর জলের সঙ্গে পূর্ণিমার আলোর মিতালি দেখতে লাগলো। দূরে কোনো সুরসাধকের সারঙ্গীর তারে বেজে উঠল, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ। কেমন লাগলো এই লেখাটি কিন্তু এই অধমের, একটু জানাবেন। আচ্ছা ঠিক, আমাকে কেউ একটু বলবেন কতক্ষণ সময় হয়েছে, আমি কিন্তু বুঝতে পারছি না। আমি কি আরো বলবো নাকি এখানেই শেষ করব? আমাকে একটু কেউ জানান। একটু জানান কেউ যে আমি কি আর বলবো নাকি শেষ করব। সোমনাথ চ্যাটার্জি আছেন, সোমনাথ চ্যাটার্জি আমার দাদা। সোমনাথ চ্যাটার্জির সঙ্গে আমার ঝগড়া, এবং তিনি কিন্তু আমার সমস্ত অনুষ্ঠানে থাকেন, কিন্তু প্রচণ্ড ঝগড়া। আর ব্রতদিদি কি বলছো? ব্রতদিদি বলছো বড্ড প্রিয় কবিতা কোনটা গো? আজকে জীবনানন্দের কবিতা বলবো না, আজকে জীবনানন্দের কবিতা বলার মতন মুডে নেই। হ্যাঁ করে যা, আচ্ছা পৃথ্বীনাথ দা বলেছেন করে যা, আচ্ছা ঠিক আছে আমি তাহলে বলি, একটু তো বলতেই হবে, কিন্তু কতক্ষণ সময় হয়েছে এটা আমাকে একটু বলবে। আচ্ছা এবার আমি বিশেষ বলবো না, ভালোবাসা নিয়ে যখন কবিতা হচ্ছে, অন্যরকম ভালোবাসা, এই কবিতাটি একটু শুনুন, খুব ছোট্ট কবিতা। কবিতাটি কবি রামচন্দ্র পালের লেখা। বিপ্রতীপে আছো। আমি যখন তোমাকে চাই, তুমি তখন অন্য কারো। নির্ভরতা চাইছি যখন, তুলে এমন আছাড় মারো। আমি যখন ছাড়াতে যাই, জড়িয়ে ধরো এমন ভাবে, সেই চাপে দম বন্ধ হয়ে প্রাণটা বুঝি বেরিয়ে যাবে। পায়ের কাছে এলিয়ে পড়ি, আমি তোমার বেড়াল ছানা। তুমি তখন উপচে পড়া, ছড়াচ্ছ খুদ কুড়োর দানা। হরির লুটের মতো সেসব কুড়িয়ে নিচ্ছে অন্য লোকে। কাঙাল হয়ে হাত পেতেছি, অন্ন যোগাও বিপন্নকে। তুমি আছো বিপ্রতীপে, এই ছাড়ো, এই পেঁচিয়ে ধরো। আমি ক্ষুদ্র, খুব নগণ্য, করবে আমায় বৃহত্তর। সাধ্য কোথায় এড়িয়ে যাব তোমার ডাকের ওই ইশারা। দূরের থেকে তাকিয়ে থাকি, তুমি আকাশ, সন্ধ্যা তারা। এই কবিতাটি কবি রামচন্দ্র পালের যে কাব্যগ্রন্থের নাম, সেই কাব্যগ্রন্থের নামটি খুব অদ্ভুত, পাগলা খেলে যা। কিন্তু কবিতার আসলে কিন্তু কবির নিজের কথায় আমরা যেটা জেনেছি, কবি আপাত দৃষ্টিতে মনে হয় এটা প্রেমের কবিতা, কিন্তু একদমই তা নয়, কবি নিজের কাব্যলক্ষ্মীকেই বলছেন। কি সুন্দর না শব্দচয়ন, এবং একদম কি সাবলীল ভাবে বলেছেন, খুব মনোগ্রাহী। আচ্ছা এবার আমি একটি কবিতা বলবো। 70 দশকের কবি, 70 দশকের কবি। প্রেম এলো, প্রতিবাদ আসবে না তা কি হয়?
সত্তর দশকের কবি কবি সুভাষ মুখোপাধ্যায় এবং কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়, তাদের দুটি কবিতা বলছি, পরপর বলবো। হ্যাঁ, আচ্ছা, খুব অনেক ভালোবাসা আমি নিলাম। সত্তর দশকের কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় এবং কবি সুভাষ মুখোপাধ্যায়। সুভাষ মুখোপাধ্যায়ের একটি কবিতা, জয়মণি স্থির হও। খুব একটা কেউ বলে না এই কবিতাটি। আজ যদি তুমি আমাকে দেখতে, মনে পড়ে যেত পৃথিবীর সেই আদিম জন্মবৃত্তান্ত, সীমাহীন শূন্যতায় ঘূর্ণমান এক জ্বলন্ত অগ্নিপিণ্ড কলকাতার ভেড়াক্রান্ত পথ ঠেলে সামনে এগিয়ে চলেছে। যেমন করে আমরা দেখি কোটি কোটি বৎসর আগেকার কোনো মৃত উজ্জ্বল নক্ষত্র। তুমি ভাবতে হয়তো পুড়ে পুড়ে ছাই হবে সেই আত্মক্ষয়ী আগুন, হয়তো দাও দাও দাবাগ্নি শিখায় জনারণ্যকে পুড়িয়ে মারবে। কিন্তু পৃথিবীর ইতিহাস শূন্য, নিভন্ত আগুনের চিতায় জন্ম নেয় মহিমান্বিত জীবন। কাল সারাটা দিন আমাকে আলোড়িত করেছে এক স্বপ্ন। কোটালের বানের উত্তুঙ্গ তরঙ্গ শিখরে উঠে আমি দুহাতে ছুঁয়েছিলাম আকাশ। কে যেন ডেকেছে আমায়, কে? মিছিলের সেই ঝর্ণাময়ী মুখ। দিগন্ত থেকে দিগন্তে বাড়িয়ে দিয়েছি হাত। সে কি স্বপ্ন, সে কি মায়া, সে কি মতিভ্রম? তারপরই বিদ্যুতের চকিত কষাঘাতে দুর্নিবার বেগান্ধ পতন। সামনে ফেনিল তরঙ্গের গায়ে নিজেকে সহস্র খণ্ডে ভেঙে আমাকে বিদ্রূপ করে হারিয়ে গেল মিছিলের সেই মুখ। আমি তারস্বরে চেঁচিয়ে বললাম, জয়মণি স্থির হও, হে কাল বৈশাখী শান্ত হও। এই পৃথিবীতে ভর দিয়ে দাঁড়িয়ে দেখো, আমি জটায় বাঁধছি বেদনার আকাশ গঙ্গা। আমি জটায় বাঁধছি বেদনার আকাশ গঙ্গা। সত্তর দশকের আরেকজন কবি, প্রতিবাদী কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। বীরেন্দ্র চট্টোপাধ্যায় এর যে প্রতিবাদ অসাধারণ, প্রত্যেকটি শব্দ চয়ন, প্রত্যেকটি কবিতা। চেষ্টা করছি তার একটি কবিতা বলবার, হওয়া না হওয়ার গল্প। কবিতার জন্য প্রত্যেক কবির যে আত্মক্ষরণ হয়, যে কিভাবে যে তার একটি শব্দকে আনতে হয় এবং কি যে চান কবি, সেইটাই কবিতার মধ্যে প্রকাশ পেয়েছে। হওয়া না হওয়ার গল্প। সে চেয়েছিল একটা সত্যিকারের প্রেমের কবিতা লিখতে। তার তো একটাই জীবন। মানুষের জীবনে প্রেমের চেয়ে নির্মল পিপাসার জল আর কি থাকতে পারে? সে আরো অনুভব করত প্রেমই কবিতার প্রাণ, তার শব্দ, তার ধ্বনি, তার মন্ত্র। কিন্তু তবু তার কবিতা একটার পর একটা তার নিজের লেখা কবিতা। কি প্রেম, কি জল, এমনকি পায়ের নিচের শক্ত মাটি পর্যন্ত খুঁজে পেল না। কবিতার জন্য তার দিবস রজনীর জাগরণ। যা ছিল তার জীবনের কঠিনতম সত্য, প্রেম নয়। তাকে বারবার অপ্রেমের দারুণ আগুনে ছুঁড়ে দিয়ে বলতো, এখানেই তোর পরিশুদ্ধি। এই যে আগুন, মানুষের পৃথিবী, আগে তার খিদে মেটা। সে তোর সমস্ত কবিতা, তোদের সমস্ত কবিতা সে তার ক্ষুধার্ত জিভ দিয়ে চেটে খাবে। তুই মূর্খ, জীবনের পাঠ এখান থেকেই শুরু কর। দেখতে দেখতে তার কৈশোর গেল, যৌবন গেল। এখন তার মাথার সব চুল সাদা, হাতের 5 আঙুলে মাঘের শীত। মাঝে মধ্যেই রাত দুপুরে ঘুমুতে না পারার যন্ত্রণায় সে চিৎকার করে উঠত, আমি একটি প্রেমের কবিতা লিখতে চাই, মাত্র একটি প্রেমের কবিতা। আর তখনই শোনা যেত তার মাথার ভিতর, তার বুকের মধ্যে সেই কঠিন তিরস্কার, বুড়ো হয়ে গেলি,
এখনো স্বপ্ন দেখছিস? দেখ, ভালো করে চেয়ে দেখ, তোর চারদিকে এখন হলুদ হেমন্তের পৃথিবী। ধান কাটা হয়ে গেছে, চাষিরা ঘরে ফিরে যাচ্ছে, কিন্তু মাঝখানে কে? ওরা কারা? দেখতে দেখতে তার পাকা ধানের হলুদ পৃথিবী খুন খারাপি লাল, লাল থেকে আগুন, আবার আগুন। আগুন, তুমি আমাকে সারা জীবন ধরে পুড়িয়েছ, কিন্তু আমি তো শুদ্ধ হলাম না, শুধু পুড়ে গেলাম। আমি সারা জীবন শুধু হাজার হাজার মানুষের দীর্ঘশ্বাস, তাদের সর্বনাশ আমার জটায় বেঁধে সরস্বতী নদীর জলে ঝাঁপ দিতে গেলাম। কোথাও তাকে খুঁজে পেলাম না। তুমি আমাকে কি জীবন শেখাও আগুন? এ কি মানুষের জীবন? তার একটি মাত্র প্রেমের কবিতা। কবিতা, তুমি এখন 3 ভুবনের কোন অতলান্ত অপ্রেমের গভীরে ঘুমিয়ে আছো। ঘুমাও, তুমি ঘুমাও, আর আমি জেগেই থাকি আর এক আরম্ভের জন্য। মৃত্যুর মুখোমুখি আমি জেগে থাকি। কি বলছো ব্রত দিদি? বুঝতে পারছি না। তুমি চেষ্টা করবে? কি চেষ্টা করবো গো, আমাকে একটু বলো তো। হ্যাঁ, পৃথ্বীনাথ দা বলছেন অসাধারণ, কি অপূর্ব। সত্যি মানে প্রতিটি কবিতা মানে একদম নাড়া দেয়। কি চেষ্টা করব ব্রত দিদি, আমি বুঝতে পারলাম না। আচ্ছা, এরপরে আমি চলে যাই। আমাদের সামনেই আজকে একদম আমরা এসে পড়েছি, আমাদের সামনেই একদম কড়া নাড়ছে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবং সেই মাতৃভাষা দিবসকে উপলক্ষ করে, আসলে মাতৃভাষা দিবস, আমাদের মাতৃভাষা কোনো দিবস নয়, প্রতিদিনের প্রতিনিয়ত আমাদের মননে আমরা সর্বদাই রাখব। মিঠুদের বাড়ি আর ভাঙা দালানের কথা আজ মনে পড়ছে তোর আজকের অনুষ্ঠান। হ্যাঁ পৃথ্বীনাথ দা, তুমি আমাদের মানে অনেক দিনের সহচর। সত্যি সোমনাথ দাও জানেন কিছুটা, আমার গুরু শ্রী অলোক মুখোপাধ্যায়, তিনি, তার সঙ্গে পৃথ্বীনাথ দা অত্যন্ত মানে বিশেষ বন্ধু তার। এবং হ্যাঁ সত্যি ভাঙা দালানের কথা আর মিঠুদের বাড়ি, ঠিকই বলেছো, একদমই তাই। সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে তোমার। সত্যি তোমরা তো পুরনো লোক, অনেক কিছু জানো। আচ্ছা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কথা বলছিলাম, সেখানে আসি। আমরা সকলেই জানি, এই কথাটি আর নতুন করে বলার কিছু নেই। মাতৃভাষা, আমার মাতৃভাষা বাংলা। মাতৃভাষা দিবস কি আমরা তাও জানি। আমাদের ভাষার জন্য, এই আমার মাতৃভাষার জন্য, আমাদের এই দক্ষিণী বর্ণমালার জন্য একদিন আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনের কথা সকলেই জানেন। এবং সেই আন্দোলন যেভাবে আমরা মোহাম্মদ আলী জিন্নার সেই আমাদের দ্বিজাতি তত্ত্ব আমাদের পৃথক করে দিয়েছিল, তারপরে এই ভাষার জন্য লড়াই করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর তাদের স্বাধীনতা আসে। তাই মাতৃভাষা দিবস, প্রতিনিয়ত মাতৃভাষা আমাদের রক্ষা করতে হবে। তাই বলে কি আমরা শুধু মাতৃভাষায় পঠন পাঠন সব কিছুই করবো? না, তা নয়, কিন্তু আমাদের প্রত্যেককে সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে আমরা এই ভাষাকে পরিশীলিত উচ্চারণে এবং সঠিক বানান, এবং যাতে এই ভাষা কোনোভাবেই যাতে গর্ব না ক্ষুণ্ণ হয়। অত্যন্ত সুন্দর একটি সুমধুর ভাষা, সুললিত ভাষা আমাদের মাতৃভাষা। এই মাতৃভাষা দিবসকে উৎসর্গ করে আমি 2টি কবিতা এখন বলছি। মাতৃভাষা দিবসের ছোট্ট 2টি কবিতা বলার পর আরেকটি সামনেই আছে আমাদের আন্তর্জাতিক নারী দিবস, তাকে স্মরণ করে আমার আরেকটি কবিতা বলে আজকের অনুষ্ঠান শেষ করব। একটু আপনারা থাকুন। মানে মাতৃভাষা আমাদের অহংকার, মাতৃভাষা শিরা ও ধমনী, মাতৃভাষা সেই অলঙ্কার যে রূপ শ্রেষ্ঠ সম্মোহনী। রক্ত ধোয়া দৃপ্ত ইতিহাস, নবজন্ম মৃত্যু পার করে
মা ডাকে প্রথম নিঃশ্বাস, আশার ফোয়ারা বালুচরে। মাতৃভাষার শুদ্ধ বানানে, মাতৃভাষার ঠিক উচ্চারণে সম্মান তোমার আমার, আরাম চোখে আর কানে। বর্ণমালা ফুল ও বারুদ, বর্ণমালা হয় তুমি তো শোক, বর্ণমালায় জাগে প্রাণ, সেই প্রাণ আলোকিত হোক। মাতৃভাষায় কাছে ডাকি, মাতৃভাষায় করি স্নান, মাতৃভাষা বুকের সাগরে ভেসে চলা স্বপ্ন সাম্পান। এই কবিতাটি কবি অমিত চক্রবর্তীর লেখা। আজকেই কবিতাটি পেয়েছি আমি। আরেকটি কবিতা বলবো, এই মাতৃভাষার কবিতাটি বলেই আমি শেষ করে দেব আজকের অনুষ্ঠান। আল মাহমুদের লেখা 21শে ফেব্রুয়ারির কবিতা। ফেব্রুয়ারির 21 তারিখ, দুপুর বেলার অক্ত, বৃষ্টি নামে। বৃষ্টি কোথায়? বরকতের রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে? রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারি ভগ্নি। প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। যারা আছেন প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আজকের লাইভ অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার। সকলে ভালো থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। নমস্কার।